নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। রাত পোহালেই স্বাধীনতা দিবস। আমরা আদৌ কতটা স্বাধীন হয়েছি এবং স্বাধীনতার যে প্যারামিটারগুলো সেগুলো আজকের সময়ে দাঁড়িয়ে কতখানি প্রাসঙ্গিক, আমরা সেই নিয়ে কথা বলবো এবং আরও একাধিক বিষয় নিয়ে। আমার চ্যানেলে আপনারা এই মানুষটির অসংখ্য সাক্ষাৎকার দেখেছেন, কিন্তু আজকের সাক্ষাৎকারটি সর্বার্থেই যাকে বলা হয় এক্সক্লুসিভ, আমাদের কয়েনেজে যাকে বলা হয় এক্সক্লুসিভ, সেটা কেন সেটা আপনারা সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখলে বুঝতে পারবেন। এবং এই সাক্ষাৎকারের শেষে একটি বিশেষ চমক রয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি বিশেষ দিক, যে দিক সম্পর্কে অনেকেই অবহিত, আবার হয়তো অনেকে অবহিত নন। আমি একটুও বাড়তি কথা না বলে যেটা বলতে পারি, একদম নির্মেদ একটা কথা, আপনারা যদি কখনো ওনার চেম্বারে আসেন বা ওনার বাড়িতে কখনো যান, দেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ এবং সফল আইনজীবী, তার টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকে অসংখ্য বই, আইনের বই নয়, বিভিন্ন বিষয়ের অসংখ্য বই। এরকম একজন অ্যাভিড রিডার সেই মানুষটি, এবং তার যে চেম্বার, টেম্পল চেম্বার, এই টেম্পল চেম্বারের একটা সুদীর্ঘ ইতিহাস হচ্ছে। শঙ্কর আপনারা যারা পড়েছেন আপনারা অনেকেই জানেন, এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা কথা বলবো। আজকে রাত দখল হবে। গত বছর 14ই আগস্ট আপনাদের মনে আছে জি কর হসপিটালে কি সংগঠিত একটি ভ্যান্ডালিজম হয়েছিল তিলোত্তমার মৃত্যুর পরে, হত্যার পরে, প্রাতিষ্ঠানিক হত্যার পরে প্রমাণ লোপাটের জন্য প্রকাশ্যে রাত্রিবেলা একটি সংগঠিত ভ্যান্ডালিজম হয়েছিল। তার এক বছর ডিএ মামলার কী হাল হকিকত, প্রাইমারি মামলার কী হাল হকিকত, এই বিষয়গুলো তো আসবেই, কিন্তু আজকের এপিসোডটি কিন্তু সর্বার্থেই একটু বিশেষ, একটু এক্সক্লুসিভ। স্যার, প্রথমেই জানতে চাইব যে আজকের দিনে দাঁড়িয়ে কি সংবিধানের যে গুরুত্ব, সংবিধানের গুরুত্ব কি আরও বেশি করে প্রতিভাত হচ্ছে? কোথাও কি সংবিধানের বেসিক স্ট্রাকচারটা, বেসিক যে ফেব্রিকটা, সেটা একটুখানি ডাইলিউট করে দেওয়ার, ডিস্ট্রাক্টেড করে দেওয়ার চেষ্টা চলছে? খুবই প্রসঙ্গত এই কথাটা বললেন। আজকেই আমরা আইনজীবীরা কলকাতা হাইকোর্টের চারপাশে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত বিভিন্ন আইনজীবী, তাদের প্রতিকৃতি নিয়ে আমরা পরিক্রমা করেছি। আমাদের মূল বক্তব্যই ছিল এই পরিক্রমা, যখন আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে ভারতবর্ষের সংবিধানটা অর্জিত হয়েছে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে, এবং এই সংবিধানটা যে গৃহীত হয়েছে তার মধ্য দিয়ে ভারতীয়ত্ব প্রকাশিত হয়েছে, অর্থাৎ সমগ্র ভারতবাসী, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এবং সমগ্র ভারতবাসীর মধ্যে স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তা, অর্থনৈতিক বৈষম্য দূর করা, সামাজিক বৈষম্য দূর করা। শব্দটা হচ্ছে অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায় এবং পলিটিক্যাল জাস্টিস। আমরা বললাম যে আমরা তো সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। খুব বেদনাদায়ক হলে তো সত্য। এখনও দলিত হিসেবে আক্রমণ করা হয়, এখনও গরিব মানুষ, তিনি হয়তো কোনো একটি নির্দিষ্ট ব্যবসা করছেন, সেটা হয়তো কোনো একজন উগ্র মানুষের পছন্দ না, তার উপর আক্রমণ হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন দুর্গাপুরে কী বীভৎস কাণ্ড ঘটে গিয়েছে। তার আগে আমরা দেখেছি ওড়িশাতে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, এবং আরও মারাত্মক ঘটনা দেখলাম। একজন বাঙালি, তিনি তার জীবন জীবিকার জন্য অন্য রাজ্যে শ্রম দিয়ে জীবিকা অর্জন করছিলেন। তিনি তার প্রাপ্য মেহনতের টাকা পাননি, টাকা চাইতে গিয়েছেন, মালিকরা ধরে তাকে তার কান কেটে পাঠিয়ে দিতে। এইরকম নির্মম অবস্থা, সেই অবস্থাটা দূর করতে পারিনি, কিন্তু যেটা আমরা পেয়েছিলাম ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে সঙ্গেই, সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গেই, তা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। অর্থাৎ একজন মানুষের একটা ভোট এবং একই মূল্য। ভারতবর্ষে যে মানুষ ভোট দেবেন সেখানে কোনো পার্থক্য থাকবে না। এই যে সমতা একটা ভোটের অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে এসেছিল, আজকে সেটাও আক্রান্ত। এবং আগামীকাল আমরা পতাকা উত্তোলন করব, তেরাঙ্গা ঝান্ডা উড়বে, নাচ হবে, গান হবে, কিন্তু ভারতবর্ষের আন্দোলনের, প্রকৃত আন্দোলনের ফসল হিসেবে যে মর্মবস্তু আমরা পেলাম, এই জাস্টিসটা কি পেলাম? বরং আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যজনকভাবে আমাদের পলিটিক্যাল জাস্টিস, আমি আবারও বলি, যেটা আমরা পেয়েছিলাম, এক মানুষ এক ভোট এক তার মূল্য, সেটাকেও ছিনিয়ে নেওয়ার কিন্তু একটা সুচতুর পরিকল্পনা আছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতা
পূর্ণাঙ্গ রূপ পেতে গেলে পরে মানুষের যে মৌলিক অধিকারটা ছিল, একটা ভোট দিয়ে আমি ঠিক করব আমি আমার রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্য। এই যে সবাই রাজা, অর্থাৎ আমরাই আমাদের রাজা ঠিক করছি, কেউ ওপর থেকে চাপিয়ে দিচ্ছে না, সেই প্রক্রিয়াটাকেও ধ্বংস করার প্রয়াস চলছে। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন এসআইআর নিয়ে যে নক্কারজনক কাণ্ড ঘটছে, এবং দেশের লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তিনি সাম্প্রতিককালে যে সমস্ত তথ্য হাজির করেছেন, এই তথ্যের বিরুদ্ধে পাল্টা যুক্তিসঙ্গত কোনো তথ্য পাচ্ছি না। যেটা পাচ্ছি সেটা আরও ভয়াবহ আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, কুৎসা। এটা থেকেই কিন্তু ভাববার সময় এসেছে যে আমাদের স্বাধীনতার যে ফসল তাকে যদি আমাদের রক্ষা করতে হয়, তাকে যদি ছড়িয়ে দিতে হয়, তাহলে নতুন করে আবার ভাবতে হবে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষিতটা কী। স্যার, আমরা তো অল্টারনেটিভ মিডিয়া হিসেবে কাজ করি, আমরা মেইন স্ট্রিম মিডিয়া নই, এবং আমরা একদম স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কেশাগ্র কোথাও বাধা দেওয়া নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটি সত্য মানুষের কাছে তুলে ধরতে চাই। আপনাদের বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, আপনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেরকম, একইভাবে কমিউনিস্ট নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনি আপনার দলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ গত দুদিন আগে আমি দেখতে পাচ্ছিলাম, আমি নাম করব না, একজন আইনজীবী, বিরোধী দলের একজন আইনজীবী, বিজেপির একজন আইনজীবী, আমি তার নাম করছি না, তিনি আপনাদের সম্পর্কে কুৎসাই আমি বলছি, বা অভিযোগ করেছেন যে আপনারা কমিউনিস্ট পার্টি আদতে দেশদ্রোহী। স্বাধীনতা আন্দোলনে আপনাদের পার্টির ভূমিকা কি? আপনাদের তখন তো অবিভক্ত কমিউনিস্ট পার্টি, এটা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। মুশকিল হচ্ছে তো, আমরা অধিকাংশ মানুষই আমরা ইতিহাসটা পড়ি না, ইতিহাসের পর্যালোচনা করি না, আমরা বিকৃত এবং খণ্ডিত ইতিহাস পড়েই নিজেদের মনোভাব তৈরি করি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কমিউনিস্টরা অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল। কমিউনিস্টদের উৎসাহে, তাদের উদ্যমেই ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত হয়েছিল। প্রথম যে আওয়াজটা তুলেছিলেন হযরত মাহানি, তিনি কিন্তু এই কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত থেকে তার কমিউনিস্ট পার্টির পরিকল্পনাতে এটা করেছিলেন। এমনকি কলকাতা কংগ্রেসে যখন নেতাজি সুভাষচন্দ্র বোস তাকে সামনে রেখে বামপন্থীরা এগিয়ে যাচ্ছিলেন যে আর আপোষ নয়, এবার মুখোমুখি যুদ্ধ হবে, তার পেছনে কমিউনিস্টদের ভূমিকা ছিল। মিরাট কনস্পিরেসি কেস, যে কেসে কমিউনিস্ট পার্টি সবাইকে যুক্ত করে ইংরেজ শাসকরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা করেছিলেন। আসলে কমিউনিস্টরা দেশের স্বাধীনতা বলতে যা বোঝেন সেটা কিন্তু ওই দক্ষিণপন্থী রাজনীতি, বিজেপি বলুন বা যাই বলুন, তারা বোঝেন না। আমরা স্বাধীনতা বলতে বুঝি এমন একটা শাসন ব্যবস্থা যেখানে প্রান্তিক মানুষের পর্যন্ত স্বাধীনভাবে মত প্রকাশের, বেঁচে থাকবার অধিকার থাকবে, শ্রমিকদের মর্যাদা দিতে হবে, কৃষকদের জীবিকার ব্যাপারটাকে নিশ্চিত করতে হবে, তাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। এটা কিন্তু ওরা মনে করেন না। ওরা মনে করেন স্বাধীনতা মানে হচ্ছে যারা সুবিধাভোগী তাদের স্বাধীনতা। সেজন্যই ওরা যে ইতিহাসটা পড়েন, আদৌ পড়েছেন কিনা আমি জানি না, যিনি বলেছেন তাকে বলবো ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসটা পড়ুন। ছোট্ট দু চারটে উদাহরণ আমি দেব। চট্টগ্রাম অস্ত্রাগারের যে বিদ্রোহ, সেই বিদ্রোহের পেছনে যারা ছিলেন তারা কমিউনিস্ট, এবং মাস্টারদার যিনি ফার্স্ট ইন কমান্ড বা সেকেন্ড ইন কমান্ড বলতে পারেন, গণেশ ঘোষ, তিনি কিন্তু কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি স্বাধীন ভারতবর্ষেও তিনি জেল খেটেছেন। একদম। যারা বলেন, ধরুন এই কল্পনা দত্ত, একদম মহিলাদের মধ্যে, সুহাসিনী গাঙ্গুলি, গোদাবরী পাড়লেকার, এদের সুন্দরাইয়া, যারা কৃষক আন্দোলন করে গোটা দক্ষিণ ভারতে নিজামের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। নিজামের বিরুদ্ধে বিদ্রোহ কিন্তু প্রকৃতপক্ষে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ। অনেকে জানেন না। নেতাজি ঝাঁসি রেজিমেন্টে ছিলেন, ঝাঁসি রেজিমেন্টের লক্ষ্মী সাইগাল, তিনি পরবর্তীকালে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য হচ্ছেন। সুতরাং তার কন্যা সুহাসিনী। কিন্তু এটা কারা বলছেন কমিউনিস্টদের বিরুদ্ধে কুৎসা? যাদের অতীত ইতিহাস অত্যন্ত নক্কারজনক,
বলতে কোনো রকম দ্বিধা নেই। যারা যদি ইতিহাসের পাতা উল্টান দেখবেন, যখন ইংরেজের বিরুদ্ধে লড়াই হচ্ছে, যখন ভগৎ সিংয়ের মাত্র 19 বছরের ছেলে, সে সেই বলছে, লেনিন পড়ছে এবং বলছে যে আমরা সমাজতন্ত্র চাই, তখন আমরা দেখেছি হিন্দুত্ববাদী কিছু নেতা জেলে বসে ইংরেজের কাছে বারে বারে ক্ষমা প্রার্থনা করেছেন, একবার না, দুবার না, বহুবার ক্ষমা প্রার্থনা করেছেন। তাদের পরিষ্কার বক্তব্য ছিল ইংরেজরাই হচ্ছে তাদের রক্ষাকর্তা, ব্রিটিশরা এসে নাকি তাদের মুঘল সাম্রাজ্যের হাত থেকে রক্ষা করেছেন। অতএব এই হিন্দুত্ববাদীদের কাছে ব্রিটিশরা ছিলেন পূজ্য। আজও দেখবেন বহু জায়গায় হিন্দুত্ববাদীরা ব্রিটিশ মহারানীর ছবি নিয়ে পুজো করেন। এবং খুব সাম্প্রতিক উদাহরণ দিই, খুব খারাপ লাগবে হয়তো ওদের। ট্রাম্পের বিজয়ের পর গেরুয়াধারীরা বললেন আমাদের সনাতনী জয়, এবং ট্রাম্পের জয়ী করার জন্য তারা পয়সা খরচা করে যজ্ঞ করেছিলেন। তাহলে এই যাদের চিন্তা, যারা সাম্রাজ্যবাদী নায়কদের পুজো করেন, তাদের আদর্শ করেন, তারা কি করে কমিউনিস্টদের ভূমিকা বুঝবেন? সে বোঝার সাধ্য নেই তাদের। স্যার, একটা কথা বহুল প্রচলিত যে যদি সেলুলার জেলে যাওয়া হয়, সেখানে যে নামগুলো পাওয়া যায় তাদের অধিকাংশই বাঙালি, এবং তারা পরবর্তীকালে হরেকৃষ্ণ প্রভার থেকে শুরু করে অধিকাংশই সবই তারা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছেন। আমি সেই বিষয়ে যাচ্ছি না। একটা ডিসকোর্স সোশ্যাল মিডিয়ায় খুব ভাষা উঠে আসে, আমি আপনার কাছ থেকে কংক্রিট ট্রুথটা জানতে চাইছি, ফ্যাকচুয়াল ট্রুথ। একদল বলছে লেনিন, একদল বলছে সাভারকার। আমি এই আকচির মধ্যে যেতে চাই না। সাভারকারের মুচলেখার বিষয়টা আপনি দর্শককে একটুখানি কংক্রিট, যদি আদৌ উনি মুচলেখা দিয়ে থাকেন, কি দিয়েছিলেন, বা আদৌ ব্রিটিশ বিরোধিতা করেছিলেন কি না, এই বিষয়টা একটু বলুন। দেখুন, আমি ইতিপূর্বে একটি সভায় বলেছি যে সাভারকার স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ করে যখন তিনি দেখলেন যে ব্রিটিশের অত্যাচারের মুখোমুখি দাঁড়াতে পারছেন না, তাকে সেলুলার জেলে পাঠানো হলো। সেখান থেকে তিনি বারে বারে ক্ষমা প্রার্থনা করেছেন, কথা বলেছেন যে আমাকে মুক্ত করে দিন, আমি ভারতবর্ষের তরুণ সমাজকে ব্রিটিশের পক্ষে, ব্রিটিশের সৈন্যবাহিনীতে যোগদানের জন্য অনুপ্রাণিত করব। এটা সাভারকারের নিজস্ব, তার যে বই আছে সেই বইতেই তিনি দেখেছেন। তিনি নিজে বলেছেন আমি বীর সাভারকার। এই যে আত্মপ্রচারমূলক কথা যারা বলেন না, আচ্ছা ধরুন আমাদের বলার দরকার নেই, আমরা তো কমিউনিস্ট পার্টি, ওদের বিরুদ্ধে বলবো। বিজেপির মন্ত্রী ছিলেন অরুণ শৌরে, তিনি সাম্প্রতিককালে যে বই লিখেছেন, তথ্যভিত্তিক বই সাভারকার সম্পর্কে, এটাতে বিজেপির লোকেরা পড়ুন না, একটু পয়সা খরচা করে কিনে পড়ুন, কোনো অসুবিধা নেই। পিডিএফও পাওয়া যেতে পারে। হ্যাঁ, তাই হোক, যাই খরচা করে পড়ুন। অরুণ শৌরকে বলতে পারবেন না যে তিনি সিপিআইএমের দালাল। অরুণ শৌরকে আপনি বলতে পারবেন না যে তিনি একসময় কমিউনিস্ট পার্টি করতেন। অরুণ শৌরে বাজপেয়ী মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং চিরকাল তিনি দক্ষিণ পন্থার পক্ষে দাঁড়িয়েছেন। অরুণ শৌর সাম্প্রতিককালে যে বৈষ্ণব লিখেছেন সাভারকার সম্পর্কে, সেটা পড়ে দেখুন। স্যার, আরেকটা প্রশ্ন, আমার চেয়ারে বসে যদিও এই ন্যারেশন রাখা বা কোনো কনক্লুশনে যাওয়ার আমার একেবারেই নৈতিক অধিকার নেই, কিন্তু আমি ফ্যাক্ট বলছি, কোনো হাইপোথেটিক্যাল ট্রুথ নয়, কোনো আকছি না, ফ্যাক্ট। সেটা আরএসএস সম্পর্কে একটুখানি পড়াশোনা করলেই পাওয়া যায় স্যার, যে আরএসএসের এজেন্ডার মধ্যে তো প্রাথমিকভাবে স্বাধীনতা বা স্বরাজ অর্জন কোনোভাবেই ছিল না। আরএসএসের জন্ম হয়েছে 3টি লক্ষ্যকে সামনে রেখে। হিন্দুত্ববাদী, প্রথম হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা, কমিউনিস্ট বিরোধিতা, মুসলিম বিরোধিতা। এই তো 3টে ওদের এজেন্ডা, এবং সেই এজেন্ডা অনুযায়ী কাজ করে যাচ্ছে ওনারা। ওদের কাছে ধরুন আমাদের বলার দরকার নেই, যারা একসময় আরএসএস করেছেন অনেকেই বিভিন্ন আত্মজীবনী লিখেছেন। সাম্প্রতিককালে খুব দেখবেন আসবে সোশ্যাল মিডিয়াতে আসেন পার্থ ব্যানার্জি, হ্যাঁ, এবং সাম্প্রতিককালে অতি সম্প্রতি আরেকজন দলিত নেতা তিনি লিখেছেন, আমার কাছে বইটা আছে, আমি নামটা ভুলে যাচ্ছি। সেই জন্যে আরএসএস তারা কোনোভাবেই ঐতিহাসিকভাবে বা সামাজিকভাবে এ দাবি করতে পারেন না তারা ভারতবর্ষের মানুষের ঐক্যের জন্য লড়াই করেছেন, এবং আজকেও তারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলেছে। স্যার, এটা তো আপনাদের একদম গতানুগতিক আরএসএস বিরোধিতার জায়গা, কিন্তু আজকে আমি আরএসএসের কিছু সাফল্য বা আরএসএসের যে সরাসরি পলিটিক্যাল উইং, আমি সেই পলিটিক্যাল উইং বিজেপির সাফল্যের কথা যদি বলি, বিজেপি তো এটা অস্বীকার করার উপায় নেই, ভারতবর্ষকে 4th লার্জেস্ট ইকোনমিতে পরিণত করেছেন এবং 3rd লার্জেস্ট হওয়ার দিকে এগোচ্ছে। আজকে ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে পূজনীয় একটি জায়গায় দাঁড়িয়ে আছে। যদিও ট্রাম্প 50% শুল্ক চাপাচ্ছেন, পাকিস্তানকে শুল্ক ছাড় দিচ্ছেন, কিন্তু আমি তো 3rd লার্জেস্ট ইকোনমি হওয়ার দিকে ভারতবর্ষ এগোচ্ছে, মোদির সাফল্য।
দেখুন, এই যে কথাগুলো বলা হয় না, আমরা 4th লার্জেস্ট ইকোনমি, আমরা 3rd লার্জেস্ট ইকোনমি, এটা হলে তো আমরা অত্যন্ত গর্বিত হব। কিন্তু আমি মুখে বলবো 4th লার্জেস্ট ইকোনমি, কিন্তু আমি আবার বলবো যে 80 লক্ষ মানুষকে আমি বিনা পয়সায় খাওয়াই, তাদের আমি মুফতে রেশন দিই। তাহলে কোনটা বাস্তব, কোনটা ঠিক? আমি লার্জেস্ট ইকোনমি তখনই হব যখন আমার প্রান্তিক মানুষরা স্বাধীনভাবে তারা তাদের জীবিকা অর্জন করে নিজের মেহনত দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। বহু অর্থনীতিবিদ ব্যাখ্যা করেছেন, আমি অর্থনীতির বিশেষজ্ঞ নই, কিন্তু আমাকে দেখতে হবে আমার পার ক্যাপিটা ইনকাম কত। আজকে ভারতবর্ষের সম্পদের 40% রয়েছে মাত্র 2-3টি পরিবারের কাছে, আর ব্যাপক মানুষ আজকে দারিদ্র্য সীমার নিচে নামছে। যে সম্পদ তারা আহরণ করেছেন করোনাকালে সব থেকে বেশি করে। তাহলে এই গড়পড়তা দিয়ে আমি 3rd লার্জেস্ট ইকোনমি হলাম, এই উল্লম্ফন লম্পজম্পর কত মানা হয় না? আমাকে বলো, গ্রামের কৃষকেরা আজকে না খেয়ে মরছে কেন? আমার পাশের দেশ চীন যদি আন্তর্জাতিকভাবে তারা সবাইকে দারিদ্র্য সীমার উপরে নিয়ে যেতে পেরে থাকেন, তো সেটাকে আমরা কেন দৃষ্টান্ত করছি না যে আমার অর্থনীতির শক্তি তখনই বাড়বে যখন আমার প্রান্তিক মানুষ তারা স্বাধীনভাবে তাদের জীবিকা অর্জন করতে পারবেন, সরকারি অনুকম্পার উপর নির্ভর করতে হবে না। সেটাই হচ্ছে আপনার অর্থনৈতিক সমৃদ্ধির মূল চাবিকাঠি। আমি কত সম্পদ, আমি এত এক ঝুড়ি আম নিয়ে এলাম, তার মধ্যে 9টা আমই হচ্ছে একজনের, আর 10 জন দাঁড়িয়ে তার জন্য একটা আম, তাতে সমৃদ্ধি করে না। স্যার, আমার এই মুহূর্তে কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। আপনি বা জন ব্রিটাস বা আপনারা যারা পার্লামেন্টের সদস্য, লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, সিপিআইএমের, তাদের সঙ্গে কি মোদির কোনো গোপন বোঝাপড়া হয়ে গেল নাকি আমরা জানতে পারলাম না? কারণ আপনারা এতদিন ধরে যা কথা বলে আসছেন, এতদিন ধরে আপনাদেরকে একটু আন্তর্জাতিক বেশি বলে একটুখানি খোটাই দেওয়া হতো যে আমেরিকার বিরোধিতা করা, আমেরিকার বিরোধিতা করা। আজকে মোদি তো আমেরিকার বিরোধিতা করার জন্য চীনের সঙ্গে, যে চীন সম্পর্কে, কমিউনিজম সম্পর্কে মোদি বলেছিলেন ও বিচারধারা খতরনাক হয়, সেই কমিউনিস্ট চীনের সঙ্গে মোদির সখ্য। আজকে তো এইটাই বাস্তব হচ্ছে, এইটাই না, মোদি কি কমিউনিস্ট হচ্ছেন? এই বাস্তবতাটা বুঝতে হবে। বাস্তবতাটা হচ্ছে এই যে সাম্রাজ্যবাদীদের পদলেহন করে নিজের আত্মসম্মান টিকিয়ে রাখা যায় না, যে কথাটা আমরা বারে বারে বলে আসছি, আগামী দিনও বলবো। ওরা সাম্রাজ্যবাদীদের পদলোহন করতে গিয়ে ওরা সমাজতান্ত্রিক দুনিয়া এবং সমাজতান্ত্রিক আদর্শের বিরুদ্ধে সরকারি স্তর থেকেই লড়াই করেছে। কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছিলেন ছোট চৌকওয়ালা গণেশ। আমাকে স্বাধীন সার্বভৌমত্ব বজায় রাখতে গেলে পরে আমার প্রতিবেশীদের সঙ্গে আমাকে অনেক বেশি বন্ধুত্ব গড়ে তুলতে হবে। চীন একটা প্রাচীন ঐতিহ্য, ভারতবর্ষ একটা প্রাচীন ঐতিহ্যের দেশ। এই দুটো দেশের মধ্যে তো যেমন অতীতকালে দেখি আমাদের মধ্যে তো বন্ধুত্ব ছিল, যোগাযোগ ছিল, একেবারে জ্ঞানের বিতরণ হয়েছে, সেই সম্পদ একদম বাণিজ্য হয়েছে। তাহলে হঠাৎ আমরা চীনের বিরোধিতা করলাম কেন? আমরা মার্কিন সাম্রাজ্যবাদের পদলোহন করতে গিয়ে। আজকে উনি সাম্রাজ্যবাদ বিরোধী হননি, উনি এখনও চেষ্টা করছেন কী করে ট্রাম্পের হাতে পায়ে ধরে ম্যানেজ করা যায়। ব্রিক্স যে পাল্টা একটা কেন্দ্র তৈরি করা হলো, যা ডলার কেন্দ্রিক অর্থনীতিকে আঘাত করতে পারে, সেই ব্রিক্সের থেকে সরে যাওয়ার বা ব্রিক্সকে দুর্বল করার কিংবা যদি ঘুরে শক্তিশালী না করার ভূমিকা তো মোদি নিয়েছিলেন। আজকে বুঝতে পেরেছেন, ভালো, তিনি যদি সংশোধন করে চীনের কাছে যান, চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন, আমাদের আপত্তি নেই, আমরা খুশি হব। আজকে রাশিয়াকে আর কোনোভাবেই অবিভক্ত সোভিয়েতের সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু তবুও তো একটা লিগাসি রয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য মোদি, আজকে আমি মোদির সঙ্গে এই সোভিয়েত বলবো না, রাশিয়া বা চায়নার এই সম্পর্ক আমাকে সত্যি খুব ভাবিয়ে তুলেছে, মানে দিনের পর দিন। যে কমিউনিস্টদের সঙ্গে মোদির কি কোনো গোপন বোঝাপড়া হচ্ছে? যদি দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে হয়, তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে না, জ্ঞান বিজ্ঞান চর্চার দিক থেকে আজকে সমস্ত দিক থেকে চীন আজকে আমেরিকার একাধিপত্যকে ধ্বংস করে দিয়েছে। অতএব আমি প্রতিবেশী হয়ে আমি প্রতিবেশী হয়ে কেন তার সঙ্গে সহযোগিতা করব না, তার সহযোগী হব না? আজকে গোটা পৃথিবী যদি চীনের টেকনোলজির ওপর নির্ভরশীল হতে পারে, চীনের এআই, সেখানকার বাচ্চা ছেলেরা তারা এআই করে দিয়েছেন। তা আমার ভারতবর্ষের ট্যালেন্টের অভাব, হিউম্যান রিসোর্স আমাদেরও আছে, আমাদের ভারতবর্ষের ট্যালেন্টের অভাব নেই। সেই ট্যালেন্ট বিকশিত হতে পারছে না কেন? এটাই দেখতে হবে। আজকে আমি
আইআইটিতে গিয়ে আইআইএসে গিয়ে আমি বলবো সেখানে তোমাকে গণেশের মূর্তিটাই হচ্ছে কসমিক সার্জারি, আর আমি যখন চাঁদে পৌঁছবো নাম দেব শিবশক্তি, তার মধ্যে দিয়ে বিজ্ঞান মনস্কতা প্রকাশিত হয় না এবং যার ফলে টেকনোলজিও বাড়তে পারে না। আজ এইটা ভাবতে হবে আমাদের ভারতবর্ষের যারা প্রথিতযশা বিজ্ঞানী হন, প্রকৌশল হন, তারা ভারতবর্ষের বাইরে চলে গেছেন কেন? তাদের নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে না কেন? স্যার, আমার এখানে আপনাকে এই স্বাধীনতা প্রসঙ্গে আমার একেবারে শেষ প্রশ্ন। আপনাদের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অভিযোগ, খণ্ডন করতে পারেন আপনি বা আপনি আমি জানি না কীভাবে ডিফেন্ড করবেন, কিন্তু অভিযোগটা আমি তুলে ধরছি। সেটা হলো নেতাজিকে আপনারা তোজোর কুকুর বলেছিলেন। বাস্তবটা কি বলেছিলেন, কি যদি বলে থাকেন কেন বলেছিলেন, কে বলেছিলেন, পার্টির ভূমিকা কী ছিল? যারা এই কথা বলেন তারা কি জানেন নেতাজিকে পেশোয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে তাকে রাশিয়া পৌঁছে দেওয়ার ব্যবস্থা কমিউনিস্টরাই করেছিল? নেতাজি তার নিজের ইন্ডিয়ান স্ট্রাগল বইতে এটা স্বীকার করেছে যে কমিউনিস্টদের সাহায্যেই করেছিল। তোজোর কুকুরটা ওই সময়ে কেউ কেউ বলেছিলেন কমিউনিস্ট পার্টির ঘোষিত কর্মসূচি ছিল না। সেটা হচ্ছে যখন জাপান তারা হিটলারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করছেন, সোভিয়েত রাশিয়াকে ধ্বংস করার পরিকল্পনা করছেন, সেই সময় নেতাজি তিনি জাপানের সাহায্য নিয়ে, তোজোর সাহায্য নিয়ে ভাবছিলেন ভারতবর্ষকে স্বাধীন করবেন। এটা তাঁর একটা সাধারণ স্বাভাবিক চিন্তা, তিনি ভারতবর্ষকে মুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু তোজোর মতো ফ্যাসিস্ট থাকলে পরে কী পরিণতি হবে সেটা হয়তো সেই মুহূর্তে তার ভাবনা চিন্তায় ছিল না। ওই ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সখ্যতা, যেটা পরবর্তীতে নেতাজিও বলেছেন যে ফ্যাসিজম দিয়ে দেশ চলবে না, সেই প্রেক্ষিতে তা কেউ কেউ বলেছিলেন তোজো কুকুর। অত্যন্ত অবাঞ্ছনীয় কথা, যারা বলেছিলেন তা অপরিপক্ক পার্টির বক্তব্য ছিল, কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত বা কমিউনিস্ট পার্টির বক্তব্য ছিল না। আমরা কমিউনিস্ট পার্টি থেকে সবসময় বলেছিলাম যে ওই ফ্যাসিস্ট শক্তির সঙ্গে কোনো রকম আপোষ করাটা প্রকৃতপক্ষে পৃথিবীর রাজনীতির পক্ষে ক্ষতিকারক হবে। তখন লড়াই হচ্ছিল সমাজতন্ত্র বনাম ফ্যাসিবাদ। আজকে সমাজতন্ত্র জয়ী হয়েছিল, ফ্যাসিবাদ পরাজিত হয়েছিল বলেই জাপান, তোজো তারা দুর্বল হয়ে পড়েছিলেন। কিন্তু যদি আজকে ফ্যাসিবাদ জিতে যেত তাহলে পরিণতি কী হতে পারত? স্যার, আরেকটি নাম আমি করব যার সঙ্গে কমিউনিস্ট পার্টির কোনো দূর দূরান্তের সম্পর্ক ছিল না, কিন্তু তিনি এখনও পর্যন্ত এবং আমার ধারণা আগামী 1 শতাব্দী 2 শতাব্দীও থাকবেন প্রণিধানযোগ্যতম সবথেকে বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সম্পর্কে তো আমার নতুন করে কিছু বলার নেই, কিন্তু একজন সাহিত্যের ছাত্র হিসেবে আমি রাশিয়া চিঠিটি খুঁটিয়ে পড়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি পরিষ্কার, এবং হিটলারের সঙ্গেও তার যে সম্পর্ক, মুসোলিনির সঙ্গেও তার যে সম্পর্ক, তার পরের যে রিয়েলাইজেশন হিটলার বা মুসোলিনি বা ফ্যাসিবাদের বিপদ সম্পর্কে, বা 1920 সালে তিনি রাশিয়ার চিঠি যখন লিখছেন তিনি উচ্ছ্বসিত রাশিয়া সম্পর্কে। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, রবীন্দ্রনাথ বা বিবেকানন্দের ভাই ভূপেশ দত্ত, তিনি তো একদম সরাসরি কমিউনিস্ট পার্টির নেতৃত্বের জায়গায় ছিলেন। আপনাদের কোথাও গিয়ে কি এই বিকল্পগুলো বা ক্ষুদিরাম সম্পর্কে আপনাদের যা বোঝাপড়া, ভগৎ সিং প্রথম পূর্ণ স্বরাজ্যের দাবি তুললেন এবং ইনকলাব জিন্দাবাদ বললেন, কোথাও কি আপনাদের এই দুর্বলতা হয়ে যাচ্ছে মানুষের সামনে নিয়ে আসতে? কে বলেছে? আমরা তো প্রত্যেক বিষয়ে রবীন্দ্রনাথকে তুলে ধরি, মানে আশ্রয় করি, তুলে ধরা না, রবীন্দ্রনাথকে আশ্রয় করেই তো আমরা এগিয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথ ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আন্তর্জাতিক স্তরে। অসুস্থ অবস্থায় তিনি শেষ মৃত্যু 2 দিন আগেও তিনি তার সচিবকে জিজ্ঞাসা করছেন যে ওদিকের খবর কী। যখন শুনলেন যে হিটলার পরাজিত হয়েছে তিনি উল্লসিত হয়েছিলেন যে পৃথিবীটা বাঁচবে। রবীন্দ্রনাথ তিনি মানব সভ্যতার অত্যন্ত দিশারি ছিলেন, যিনি পৃথিবীর মানুষকে দেখিয়েছেন মানব সভ্যতা কোন পর্যায়ে উঠতে পারে, মানবতা কোন পর্যায়ে উঠতে পারে। রবীন্দ্রনাথ মানবতার ঊর্ধ্বে কাউকে রাখেননি। তিনি এই তথাকথিত ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন যে জাতীয়তাবাদ কখনো মানবতার ঊর্ধ্বে উঠতে পারে না, আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী হতে পারে না। সেই জন্যেই আমরা রবীন্দ্রনাথকে আশ্রয় করেই আমাদের বিভিন্ন কর্মকাণ্ড করি, আমরা বিভিন্ন জায়গায় যাই। আমরা ভগৎ সিংকে ভগৎ সিং তো কমিউনিস্টই ছিলেন, তিনি তো আমাদেরই লোক। ফাঁসিতে যাওয়ার আগে তিনি লেনিনের বই পড়ছেন। সুতরাং এগুলো যারা অপপ্রচার করেন তাদের কথার জবাব দিতে গিয়ে আমরা অসত্যকে তো সামনে আনতে পারবো না। আমরা বিবেকানন্দকে নিশ্চয়ই প্রশংসা করব যখন তিনি
হিন্দু আচরণের কুসংস্কারের অন্ধত্বের বিরুদ্ধে কথা বলেছেন। বিবেকানন্দ নিজে বলেছেন যে আগামী পৃথিবী হচ্ছে শূদ্রদের পৃথিবী, অর্থাৎ ওয়ার্কিং ক্লাসের পৃথিবী, এবং সময়ের থেকে এগিয়ে থাকা হিন্দু সন্ন্যাসী ছিলেন। আমি বলি অনেক সময়, আমি যদি বিবেকানন্দ আরও 10 বছর বেঁচে থাকতেন তিনি কমিউনিস্ট হয়ে যেতেন। যিনি বলতে পারেন মুচি মাথর শূদ্র আমার ভাই, আমার ভাই। তবে যাই হোক, আমরা প্রত্যেকটা মানুষকে তার কর্মকাণ্ড বিচার করি সেই সময়ের প্রেক্ষিতে। আমি 30 বছর পরে ভালো জায়গায় বসে সমালোচনা করব, এটা হচ্ছে এক ধরনের অত্যন্ত অবিবেচনার কাজ। সেই সময়ে দাঁড়িয়ে স্বামী নরেন্দ্রনাথ দত্ত তিনি যেভাবে ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় কুয়াচারের বিরুদ্ধে লড়াই করেছেন তাকে তো আমরা সমর্থন করি। এবং আমি তো সেই জন্যই বলি যে যদি নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ আরও 10 বছর বেঁচে থাকতেন তবে তিনি হয়তো কমিউনিস্ট হয়ে যেতেন। স্যার, এবার আমি এই বিল্ডিংয়ের প্রসঙ্গে একটু আসবো। আপনার যে এই চেম্বার, এটা অ্যাকচুয়ালি এর তো পরতে পরতে প্রত্যেকটি ইটকাটে ইতিহাস, টেম্পল চেম্বার, এটার সম্পর্কে আমার দর্শককে আপনি একটুখানি বলুন। দেখুন, এই বাড়িটা নিয়ে এক বিখ্যাত উপন্যাস আছে শঙ্করের কত অজানারে, মণিশঙ্কর মুখোপাধ্যায়। তিনি বারওয়েল বলে একজন ব্যারিস্টার ছিলেন, তার ওই ক্লার্ক বলা হতো, বাবু বলা হতো, সেই হিসেবে কাজ করেছেন তিনি। তার অভিজ্ঞতা, অসাধারণ সাহিত্যিক, তিনি বর্ণনা করেছেন। কিন্তু এই যে জায়গাটা আমরা আছি দ্বিতীয় ফ্লোরের বিএন বাসু অ্যান্ড কোম্পানি, এর একটা বিরাট ইতিহাস আছে। ভূপেন্দ্রনাথ বোস তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন, তখন কংগ্রেসের সভাপতিকে রাষ্ট্রপতি বলা হতো। জাতীয়তাবাদী সংগ্রামে, ব্রিটিশ বিরোধী লড়াইয়ে ভূপেন্দ্রনাথ বসু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, যারা একটু ইতিহাস পাঠ করেছেন জানতেই পারবেন। তিনি সলিসিটার ছিলেন। আচ্ছা, তা এই গোটা চত্বরটাই হচ্ছে তার নেতৃত্বে ছিল। যখন দেখবেন লেখা আছে বিএন বাসু অ্যান্ড কোম্পানি। এখানে কমল বসু, যিনি পরবর্তীকালে মেয়র হয়েছিলেন এবং যিনি সর্বকনিষ্ঠ সাংসদ হয়েছিলেন 1950-এর দশকে, তিনি বসতেন। আজকে আমি যে বসে আছি, কমল বসুর লাগোয়া চেম্বারে এইটুকু জায়গা তিনি আমাকে দিয়েছিলেন ভালোবেসে। তাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেই জন্যেই এই বাড়িটার যেমন একটা ঐতিহ্য আছে, এই আমাদের এই বিএন বাসু কোম্পানির একটা খুব গৌরবজনক ঐতিহ্য আছে, যা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এবং স্বাধীনতা উত্তরকালে গণ আন্দোলনের ইতিহাসে যার একটা প্রত্যক্ষ ভূমিকা আছে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আপনি তো কলকাতার মেয়র ছিলেন, আমি প্রসঙ্গটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছি আপনি আশা করি বুঝতে পারছেন। দীর্ঘদিন এবং আপনার মেয়র থাকাকালীন কী কী গুরুত্বপূর্ণ কাজ আপনি নিকাশি ব্যবস্থা, পথশিশুদের, বস্তিবাসীদের বার্থ সার্টিফিকেট ইত্যাদি বিষয় নিয়ে অনেক কথা বলেছি। আজকে যে হেরিটেজ বিল্ডিংগুলো একের পর এক, এবং চিড়িয়াখানার প্রসঙ্গে আমি অবশ্যই আসবো, হেরিটেজ বিল্ডিংগুলোর যে অবস্থা বা যেভাবে রাস্তাকে তার ভাঙা হচ্ছে, তার নাম বদলে দেওয়া হচ্ছে, ইতিহাসকে কোথাও একটা ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আসলে কি জানেন তো, আমাদের হেরিটেজ সম্পর্কে আমাদের কোনো বোধ নেই, কোনো ধারণা নেই। হেরিটেজ সম্পত্তি রক্ষা করাটা একটা ঐতিহাসিক দায়িত্ব, সে সম্পর্কে আমরা প্রায় অবহেলিত। কলকাতা পুরসভায় কমলদা যখন ছিলেন মেয়র তখনও তিনি চেষ্টা করেছেন। তারপর আমি যখন ঘটনাচক্রে মেয়র হলাম, আমরা কলকাতা শহরের হেরিটেজ সম্পত্তিগুলো চিহ্নিত করে একদম লিস্ট বার করে দিয়েছি। পরে সুব্রত মুখার্জিও কিছুটা সেই কাজে এগিয়ে নিয়ে গেছেন। সেক্ষেত্রে আমরা হেরিটেজ আমার আমলেই আমরা হেরিটেজ সম্পত্তির লিস্ট করে দিয়েছিলাম ধরে ধরে, কেন কলকাতার সঙ্গে নবজাগরণের ইতিহাসের একটা বিরাট গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। কিন্তু সেই সমস্ত হেরিটেজ সম্পত্তি রক্ষা করা এবং তার ঐতিহাসিক উপাদানটাকে মানুষের কাছে অবহিত করানো, এই ব্যাপারে আমাদের অবহেলা চূড়ান্ত। এবং বহু বাড়ি যা হেরিটেজ সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে দিয়ে নতুন নির্মাণের নাম করে ইতিহাসটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে। এবং দুঃখের হলেও এটা বাস্তব সত্য স্বীকার করতে হবে, 2011 সালের পর যারা ক্ষমতায় এসছেন তারা নক্কারজনকভাবে অতীতের সমস্ত কর্মকাণ্ডকে গুলিয়ে দেওয়ার এবং ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ভাবতে পারেন নন্দন, যে নন্দনটা নিয়ে একসময় বিরোধীরা কত মন্তব্য করেছেন, সেই নন্দনটা উদ্বোধন করেছিলেন বিশ্ববিখ্যাত সত্যজিৎ রায়। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তৎকালীন তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারা পাশে দাঁড়িয়েছিলেন, তিনি সেটা উদ্বোধন করেছিলেন। পাশে ছিলেন মৃণাল সেন। হ্যাঁ,
সেটাকে অবজ্ঞা করে নবরূপায়িত নাম করে যেভাবে কদর্যভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার সমস্ত ছবি টবি ইত্যাদি চারিদিকে ছড়িয়েছেন, এরকম নির্লজ্জতা ইতিহাসকে অস্বীকার করাবার কোথায় আছে? ইউনিভার্সিটিজ নবকলেবরে, আর দু চারটে রং করে নবকলেবর বলে যারা অতীতে এটা প্রতিষ্ঠা করেছিলেন, যাদের পেছনে একটা সংগ্রাম ইতিহাস আছে, সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা হচ্ছে। কী বলবেন? এই সাম্প্রতিককালেই দেখেছেন আপনারা মিনারবার ওখানে উৎপল দত্তের যে স্মারকটা ছিল, ঠিক আছে, মেয়রের নামটা পছন্দ না, মেয়রের নামটা বাদ দিয়ে দাও, কিন্তু উৎপল দত্ত স্মরণীয় হিসেবে ওখানে স্মারক লাগাও। এইভাবে অত্যন্ত ক্ষুদ্র নিম্নরুচির রাজনীতি 2011-এর পর পশ্চিমবঙ্গে চালু হয়েছে, তার পরিণতি হচ্ছে এটা। স্যার, অবশ্যই প্রাসঙ্গিক বিষয়গুলোতে আসবো। আপনার মনে আছে আজকে 14ই আগস্ট, এবং গত বছর এই সময়টা আমি রাত্রিবেলা আমি আমার পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে শ্যামবাজার অঞ্চলে ছিলাম। হঠাৎ করেই দেখতে পেলাম সেখানে DYFI এর ডাকে একটি মশাল মিছিল বিভিন্ন সারা পশ্চিমবাংলায়, মানে ঐতিহাসিক রাত দখল হয়েছে। আমি সেখানে ছিলাম, আরও বিভিন্ন নন্দনে ছিলাম, বিভিন্ন জায়গায় ছিলাম। হঠাৎ করে একটি মিছিল শেষ হয়ে যাওয়ার পর গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল হয়েছে, যা হয়েছে, তারপরে দুমদাম আওয়াজ, ভয়ঙ্কর একটা ভ্যান্ডালিজমের পরিস্থিতি দেখতে পেলাম। মীনাক্ষী মুখার্জি সেখান থেকে বলার চেষ্টা করছেন মঞ্চ থেকে যে আপনারা কি ওইদিকে যাবেন না, আমাদেরকে ওইদিকে যাবেন। আমরা বুঝতে পারিনি জাস্ট যে কী ঘটতে পারে। তারপরে রাস্তায় বেরিয়ে দেখলাম যে ভয়ঙ্কর পরিস্থিতি, এবং এই ভ্যান্ডালিজম আমি মানে অভূতপূর্ব। আজকে তার 1 বছর, তিলোত্তমা খুন ধর্ষণ হত্যার তো 1 বছর কিছুদিন আগেই হলো, আজকে সেই ভ্যান্ডালিজমের 1 বছর। কীভাবে দেখছেন স্যার? দেখুন, আমার মনে আছে সেটা বোধহয় 14 কিংবা 13 তারিখে, যখন আমি হাইকোর্টে বিষয়টা উল্লেখ করে সওয়াল করে সিবিআই তদন্তের নির্দেশটা পেলাম। সিবিআই তদন্তের নির্দেশ পাওয়ার পরেই সন্ধেবেলা আমার কাছে একটা ফোন এলো যে হাসপাতালে ভাঙচুর হচ্ছে। এটা কি 14 তারিখ রাত্রিবেলা? 14 সন্ধেবেলা আমি সেখানে দৌড়ে গেলাম। আমি এবং সিবিআইয়ের উকিলকেও বললাম যে তোমাদের হাইকোর্ট দায়িত্ব দিয়েছেন তদন্ত করা, তোমরা যাও ওখানে, তো তদন্তের হয়তো অনেক অনেক তথ্য, অনেক সাক্ষ্য হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। তো দৌড়ে আমি সেখানে গেলাম। আমি যাওয়া মাত্র ওখানে দেখলাম প্রচুর ছাত্র, যুব, মহিলারা তারা বিক্ষোভ করছেন, তাদের বিভিন্ন মঞ্চ আছে। আমার মনে আছে তখন SFI-এর মহিক আমাকে বললো যে দাদা আপনি চলে যান, আপনি আমার চলে যান, ভাঙচুর হচ্ছে আমরা দেখছি, মানে সামাল দেওয়া যায় কিনা। ভাঙচুর মানে তখন ওই 2তলা না 3তলায় ভাঙা হচ্ছিল। হ্যাঁ, তখন কি ভ্যান্ডালিজমটা চলছে না? আচ্ছা, তার আগের যে টয়লেট ভাঙা, ভ্যান্ডালিজম রাতে। হ্যাঁ, ভ্যান্ডালিজম তো রাতে। সেসব করে চলে এলাম। তারপরে দেখলাম রাত্রে একটা পরিকল্পিতভাবে এলাকার কিছু গুন্ডাদের জড়ো করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তাদের আক্রমণের মূল উদ্দেশ্যটাই ছিল ওই যেখানে মঞ্চ বেঁধে মহিলারা, ছাত্র, যুব যারা বিক্ষোভ করছেন, ডাক্তার বিক্ষোভ করছেন, তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দাও। এটাই ছিল পরিকল্পনা, সেই চেষ্টা তারা করেছেন। কিন্তু এখন আপনি যদি গুন্ডাদের পেছন থেকে ওই, আমি বলি না হনুমানের লেজে আগুন দিলে পরে কি হতে পারে, তার প্রমাণ আছে আমাদের পুরাণ কথায়। তো তারা তো সেসব বোঝেনি, তারা ঢুকে একেবারে ইমার্জেন্সি সব দপ্তরপত্র ভেঙে দিয়ে হাসপাতালটারই ক্ষতিগ্রস্ত করে দিয়ে চলে এসছে। উদ্দেশ্য ছিল ছাত্র যুবদের ভয় পাইয়ে দেবেন, কিন্তু ওরা তো বোঝেন না যে ছাত্র যুবরা তাদের চেতনার থেকে আন্দোলনে থাকে, তাদের ভয় পাইয়ে দেওয়া যায় না। এবং পুলিশের ভূমিকাও, পুলিশ তো দর্শক ছিলেন, মানে ঘটনা ঘটার পর সেখানে পুলিশ কমিশনার গিয়ে তিনি যে ভূমিকা নিয়েছেন, পুলিশ যা করার তাই করেছে, দর্শক ছিলেন। সুতরাং পুলিশের 2011 পরবর্তী সময় থেকে এ রাজ্যের পুলিশকে এই বার্তা দেওয়া হয়েছে, সেই বার্তা পুলিশ গ্রহণ করেছেন যে গুন্ডামি, বদমাইশি, রাহাজানি, চিটিংবাজি, চৌর্যবৃত্তি এসব ঘটনা ঘটলে আপনারা খানিকটা চোখ বুজে থাকবেন, এবং যদি গণতান্ত্রিক কোনো আন্দোলন হয় তাহলে আপনাদের সচেতন থাকতে হবে। এবং ঘটনা ধারাবাহিকভাবে কিন্তু এটাকে সত্যে প্রমাণিত করেছে। এবং আরজি করের ঘটনায় পুলিশের ভূমিকা প্রকৃতপক্ষে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করেছে। মানুষ এত উত্তেজিত হয়েছে, মানুষ এটা বিশ্বাস করেছেন ঘটনাক্রমে যে পুলিশের ভূমিকা পালন করেনি। পুলিশ প্রকৃতপক্ষে হামলাকারী এবং ওই মেয়েটির হত্যার পেছনে যে সমস্ত চক্রান্তকারীরা ছিলেন তারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে মদত দিয়েছে। আপনার মনে আছে স্যার কলকাতা পুলিশের ফেসবুক পেজে কীভাবে পয়েন্ট করে মানুষকে বলা হয়েছিল, কিন্তু পুলিশ জানে না কারা ভ্যান্ডালিজম করে, পুলিশের কাছে ডেটা নেই।
ডেটাবেস নেই, এটা হতে পারে। দেখছেন না, মানে খারাপ লাগে। আজকে আমি দেখলাম নিঃসন্দেহে এই আন্দোলন হচ্ছে, আন্দোলন করতে গিয়ে যারা পুলিশের উপর আক্রমণ করছেন অত্যন্ত নিন্দনীয়। কেন পুলিশে যারা কাজ করেন তারা আমাদের মতো অবশ্যই তারা তাদের দায়িত্ব পালন করছে, তারা তাদের যে চাকুরির যে শর্ত সেই শর্ত নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে গিয়ে তারা হয়তো কেউ বাড়াবাড়ি করছে, বাড়াবাড়ি না করলেও পারতেন, কিন্তু তাদের উপরে পাল্টা আক্রমণ করা এটা কোনো মতেই কাম্য নয়, বাঞ্ছনীয় নয়। কিন্তু হঠাৎ করে পুলিশের পরিবারের যত একটা প্রেস কনফারেন্স, একদমই এই বিষয়ে এটা করে তারা তাদের নিজেদের অসম্মানিত করলেন, এটা তাদের মাথায় এলো না। স্যার এইরকম ঘটনা ইতিপূর্বে দেখিনি, পুলিশের পরিবার থেকে প্রেস কনফারেন্স করা হচ্ছে, পুলিশ সম্পর্কে নাকি ভয়ঙ্কর কথা বলা হচ্ছে। অনুব্রত মণ্ডলের ভাষায় কেউ কথা বলেছেন বলে আমি অন্তত জানি না। অনুব্রত মণ্ডল শাসক দলের অবিসংবাদী একদম নেতা, মানে এই বিষয়তে কোনো সন্দেহ নেই। তাহলে কি শাসক দলের বিরুদ্ধেই তাদের অভিযোগ? আমার প্রশ্ন 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমারও মুখ্যমন্ত্রী, তার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তিনি প্রত্যেকের মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী। তিনি কি পুলিশকে নিরাপত্তা দিতে ব্যর্থ? তার তো নিরাপত্তার দায়িত্ব না, তার দায়িত্ব হচ্ছে পুলিশের মনোবল বৃদ্ধি করা। এখন যদি আপনি একটি সভায়, কোনো একটি তথাকথিত প্রশাসনিক সভায় আপনি একজন এসপিকে ডেকে বলেন, এই তুমি তো ঠিকমতো কাজ করছো না, তোমার বিরুদ্ধে তো এই অভিযোগ আছে, সেটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, হ্যাঁ, সেই পুলিশের প্রতি কার সম্মান থাকবে? এবং তারা তখন প্রতিবাদ করছেন না, আমার অবাক লাগে। তারা করছেন না, মানে করলে কি হতে পারে? ট্রান্সফার, তার বেশি তো কিছু না। এইটাই হচ্ছে প্রশ্ন, যে না, তারা মনে করছেন এই সিস্টেমটা করাপ্ট থাকলে পরে তাদেরও করাপশান থেকে চুইয়ে চুইয়ে পড়ে তারাও উপকৃত হচ্ছে। তাহলে আর কিছু বলার থাকে না। না, নয় তো, আমি তো বলি সেই জন্যেই। এবং যারা সৎ পুলিশ অফিসার আছেন তারা যখন আমাদের সঙ্গে পথে ঘাটে দেখা হয় দুঃখ প্রকাশ করেন, বেদনা প্রকাশ করেন, অসহায়তা প্রকাশ করেন। স্যার অনেকটা সময় দিলেন, আমি খুব বেশি আর কথা বলবো না। আমি 3টে নির্দিষ্ট প্রশ্ন করব, যে প্রশ্নের জন্য মানুষ আপনার দিকে মুখিয়ে আছেন। সেটা হচ্ছে ডিএ মামলা। ডিএ মামলার তো গতদিন শুনানি হলো না, 26 তারিখ সম্ভবত আবার শুনানির দিন ঠিক হয়েছে, টপ অফ দ্য বোর্ড। ডিএ মামলার হাল হকিকত কী হতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, ডিএ মামলা আমার মতে এটা শুনানি অবিলম্বে শেষ করতে হবে। বারবার সময় নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তারা হয়তো চাইছেন যে মামলাটা যত ঝুলে থাকবে তাদের হয়তো সুবিধে। আগামী 26 তারিখে আছে, আমরা যাব 26 তারিখে সুপ্রিম কোর্টে। আমরা সওয়াল করব এবং আদালতের কাছে আমরা আবেদন করব যে অনুগ্রহ করে আপনারা আর সময় দেবেন না, বিচার করে দিন। মানুষ কৌশলী আসছেন না, এই জন্য আদালত, মানুষ তারা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে। স্যার পুজোর অনুদান সম্পর্কে হাইকোর্টের একটি অবজারভেশন পাওয়া গেছে, কিন্তু সেটাও তো চ্যালেঞ্জ হবে বলে মনে হয় না। হাইকোর্ট এখন আমরা শুনে কোনো অবজারভেশন দেয়নি। ওটা বলে একটা, আমরা পুজোর যে অনুদান হয়েছে তার বিরুদ্ধে প্রত্যেক বছরই মামলা করি, প্রত্যেক বছরই হাইকোর্ট বলেন এগুলো ঠিক নয় এবং পুজো পেরিয়ে যায়। ওরা তখন এসে বিভিন্ন যুক্তি খাড়া করেন, না আমরা সামাজিক কাজে কখনো বলে আমরা কি, প্রথমবার বললেন সেফ ড্রাইভ সেভ লাইফ, সেই জন্য হচ্ছে, পরে বললেন তারপরে করোনার জন্য, এই সমস্ত আবল তাবল। সেফ ড্রাইভ করতে গিয়ে গতকাল সল্ট লেকে জ্বলন্ত জীবন্ত দগ্ধ হয়ে। আর স্যার প্রাইমারি কলকাতার রাস্তাঘাট বর্ষার পর যা হয়েছে তাতে এইরকম দুর্ঘটনা ঘটাটা খুব অস্বাভাবিক না। কলকাতা কেন স্যার, সারা রাজ্য। স্যার একদম শেষ প্রশ্ন, তারপরে আমি চমকে আসবো। শেষ প্রশ্নটি হচ্ছে, যতটুকু বলা যায় সাবজুডিস আপনি আপনার আর্গুমেন্ট করেননি, প্রাইমারি মামলার কি হাল হকিকত যতটুকু বলা যায়? প্রাইমারি মামলায় যারা আপিল করেছেন, আপিল আবেদনকারীদের বক্তব্য শেষ হয়ে গিয়েছে। আগামী 21 তারিখে আমাদের পক্ষ থেকে শুরু হবে, অন্য কৌশলী যারা আছেন তারা বলবেন, তারপরে আমি বলবো। সুতরাং অপেক্ষা করতে হবে আমাদের সওয়াল হওয়া পর্যন্ত। তবে এটা বলা যায় নিঃসন্দেহে যে প্রাইমারি মামলা নিয়ে অনেক প্রশ্ন আছে, দুর্নীতির অনেক কাহন আছে, এবং দুর্নীতি যে হয়েছে এই সম্পর্কেও আমাদের সন্দেহের কোনো কারণ নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনি পছন্দ করতে পারেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনি অত্যন্ত অপছন্দ করতে পারেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে আপনার অনেক অবজারভেশন থাকতে পারে, কিন্তু অস্বীকার করা যাবে না এই সময়ের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ, যিনি হাইকোর্ট থেকে, যিনি সংবিধানকে হাতে করে, যিনি একজন গুরুত্বপূর্ণ কমিউনিস্ট নেতা হিসেবে বারবার করে সরকারকে ধাক্কা দিয়ে চলেছেন।
বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি দিক এই সংবেদনশীল মানুষটির ব্যক্তিগতভাবে আমি জানি, কিন্তু এখানে আমার ইমোশনাল হওয়ার জায়গা নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে একটি কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, উনি একজন অত্যন্ত গুণী বাচিক শিল্পী এবং নাট্য অভিনেতা, স্যারের কাছ থেকে আজকে আমরা শুনতে চাইব। স্যার যদি অ্যালাউ করেন, স্যার যদি দয়া করে বলেন, আপনাদের জন্য উপহার এক্সক্লুসিভ। দেখুন, এই সময়ের আমার যেটা প্রায়শই মনে হয়, বিভিন্ন জায়গায় বলিও, আমি সেটাই রবীন্দ্রনাথের প্রার্থনা কবিতা থেকে একটু পাঠ করছি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহে প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরস্বরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। স্বাধীনতা আসুক। নমস্কার।